সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভেক্টরের ফ্রি ক্লাস সিরিজে আজকে সেকেন্ড ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপেক্ষিক বেগ টপিকটা বোঝার চেষ্টা করব। আপেক্ষিক বেগ থেকে আমাদের 2 থেকে 3টা কি পয়েন্ট মনে রাখতে হবে। এর মধ্যে ফার্স্ট হলো যে আমরা যদি এ এর সাপেক্ষে যদি আমরা বি এর বেগ নির্ণয় করতে চাই, বি এর বেগ এটাকে আমরা লিখবো এভাবে ভি বি এ, এটাকে আমরা বলবো ভি বি এ। তাহলে খেয়াল করে এখানে ভি বি এ বলতে কি বোঝাচ্ছি? এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগ। আমরা নরমালি চেষ্টা করবো এটাকে তোমরা স্কেলার আকারেও করতে পারো, ভেক্টর আকারেও করা যায়, তবে আমরা আজকে এটাকে ভেক্টরের মাধ্যমে কিভাবে করা যায় সেটি আমরা দেখবো। তো সূত্রটাকে আমরা ভেক্টরের মাধ্যমে উপস্থাপন করবো। ভি বি এ ভেক্টর ইকুয়ালস টু, এটার ফর্মুলা হলো ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। সহজ ভাষায় বললে তুমি যার সাপেক্ষে বেগটা বের করবা তার বেগটা খেয়াল করো বিয়োগ আকারে থাকবে, এবং যার বেগটা বের করবো আমরা তার বেগটা প্রথমে আমরা রাখবো। এবং খেয়াল করে দেখো, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে মনে রাখবো, যদি আমরা এর সাপেক্ষে যদি বি এর বেগ বের করি তাহলে এ নিজেকে স্থির মনে করবে, এ নিজেকে স্থির মনে করবে। প্রকৃতপক্ষে কিন্তু এ স্থির না। যখন তুমি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বের করো, যার সাপেক্ষে আমরা বের করতেছি সে নিজেকে কেমন মনে করে বলো? স্থির মনে করে, এবং সেই অনুযায়ী সে আরেকজনের বেগটা পর্যবেক্ষণ করে। এইটুকু কনসেপ্ট দিয়ে আমরা আজকে আমাদের আপেক্ষিক বেগ রিলেটেড বেশ কয়েকটা কি ম্যাথ আমরা সলভ করবো। আমরা যদি আমাদের প্রথম ম্যাথটা এখানে দেখি, যেমন প্রশ্নটা দেখো বলা আছে এখানে একটি জাহাজ উত্তর দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল অবস্থায় আছে, এবং এখানে জাহাজের 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি নৌকা 30 কিলোমিটার/আওয়ার বেগে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে সে গতিশীল। আমাদের যেটা বের করতে হবে সেটা হলো গতিশীল অবস্থায় এদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কত ছিল। আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করব, তার আগে আমরা চেষ্টা করি এই পুরো প্রশ্নটার একটা সিনারিও এখানে আঁকানো যায় কিনা। তো খেয়াল করে আমরা ধরে নিচ্ছি এই হলো আনুভূমিক বা বেল লাইন, একটা রেখা চিন্তা করে নিলাম। তো খেয়াল করে এই রেখাকে আমি ধরে নিচ্ছি এখানে জাহাজ ধরে এখানে অবস্থান করতেছিল, আর ধরে নাও নৌকা এই বিন্দুতে অবস্থান করতেছে। তো নৌকার অবস্থানকে আমরা এ বিন্দু মার্ক করলাম, জাহাজের অবস্থানকে আমরা বি বিন্দু মার্ক করলাম, এবং পুরো সিনারিওটার দিকগুলো সুনির্দিষ্ট করার জন্য আমরা ধরে নিচ্ছি উপরের সাইডটা উত্তর, আমরা নিচের সাইডটা দক্ষিণ করে নিলাম। আমরা এই সাইডটাকে পূর্ব মনে করব এবং এই সাইডটাকে পশ্চিম। তুমি দিক তোমার মতো করেও সাজায় নিতে পারো, আমরা এভাবে ধরে নিলাম। তাহলে খেয়াল করো প্রশ্ন অনুযায়ী জাহাজটা উত্তর দিকে গতিশীল ছিল। তাহলে খেয়াল করে এই জাহাজের এই পয়েন্ট থেকে উত্তর দিকে অবশ্যই কোনটা? উপরের সাইডটা। উপরের সাইডটাকে আমরা উত্তর ধরছি, জাহাজটা এই বরাবর গতিশীল। আমরা এটাকে ধরলাম তোমার ভিএস। তাহলে ভিএস এর ভ্যালু কত? 40। এরপরে খেয়াল করো বলা ছিল কি জাহাজের 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই নৌকা। খেয়াল করো আমি কিন্তু সেভাবে আঁকানো ট্রাই করছি যে দেখো এই যে জাহাজটা, জাহাজের কোন পাশে নৌকাটা আছে সেটা খেয়াল করো। জাহাজের পশ্চিম পাশে নৌকাটা আছে, খেয়াল করছো? জাহাজ থেকে এইদিকে গেলে কি হইতো? পূর্ব দিকে যাইতাম, এদিকে গেলে উত্তর হইতো, এদিকে গেলে দক্ষিণ। কিন্তু প্রশ্ন বলা আছে জাহাজের পশ্চিম দিকে, আমরা পশ্চিম সাইডে এই নৌকাটা পাচ্ছি, এবং জাহাজ থেকে কত দূরে? সেটা 20 কিলোমিটার। তাহলে বলাই যায় এই যে দূরত্বটা এ বি, যে দূরত্ব এটাই হলো 20 কিলোমিটার। এবং খেয়াল করো এখানে যে নৌকাটা ছিল সে 30 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল, তবে সে কোন দিকে যাচ্ছে? খেয়াল করো উত্তরের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে, এবং কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। তাহলে আমরা যদি বোঝার চেষ্টা করি এই যে নৌকাটা, তার সাপেক্ষে আমি এখানে ছোট করে আরেকটা চতুর্ভাগ অঙ্কন ট্রাই করলাম। তাহলে নিজে বোঝার চেষ্টা করো, আমরা এই উপরের দিকে কি ধরছি বলো? উত্তর। নিচের দিকে কি ধরছি বলো? দক্ষিণ। এই সাইডটাকে আমরা কি ধরছি বলো তো? পূর্ব। আর এই সাইডটা আমাদের পশ্চিম। তাহলে নৌকাটা উত্তরের সাথে 30 ডিগ্রি, এই হলো উত্তর, তার সাথে 30 ডিগ্রি কোণ তো আমরা এই সাইডেও নিতে পারি, এই সাইডেও তো নিতে পারি। কিন্তু যদি এইদিকে নিতাম তাহলে সেটা পশ্চিমের দিকে হয়ে যাইতো। প্রশ্ন তো বলা আছে সে পূর্বের দিকে গেছে, তাহলে আমরা এই দিকে ধরে নিব। এই কোণটা হলো 30 ডিগ্রি। সে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে সে পূর্ব দিকে গতিশীল, এবং আমরা নৌকার বেগটাকে ধরে নিচ্ছি ভিবি, এবং সেটা দেওয়া আছে কত? 30। তাহলে আমরা কি করলাম? আমাদের প্রথম স্টেপ, আমরা ম্যাথটাকে যদি কয়েকটা স্টেপে ভাগ করে নেই, স্টেপ 1-এ আমরা কি করছি বলো? স্টেপ 1-এ আমরা পুরো সিনারিওটা আঁকানোর চেষ্টা করছি, এবং সিনারিওটা কিছুটা এরকম দেখতে। এবার আমরা সেকেন্ড স্টেপে যে কি করবো বলো? সেকেন্ড স্টেপে যে আমরা
এই যে বেগগুলো যেগুলো দেওয়া থাকবে, যেহেতু আমরা একটু আগেই বললাম আপেক্ষিক বেগের কনসেপ্টে আমরা সূত্রটা ভেক্টরের মাধ্যমে লিখছি, তো আমরা এখানে কি করব, এখানে যে বেগগুলো আছে এদেরকে আমরা ভেক্টরের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে আমাদের স্টেপ 2 হলো বেগগুলোকে ভেক্টরের মাধ্যমে উপস্থাপন করা। তাহলে খেয়াল করো, আমরা স্টেপ 2 তে যে আমরা কি করব, ভেক্টরে কনভার্ট করব। আমরা যেভাবে ছবিটা আঁকছি আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী তাকে ভেক্টরে লিখতে। ভেক্টরে লেখার অর্থ কি, এদের সাথে আমরা আই জে কে এগুলো ব্যবহার করব। যেমন তুমি ছবিতে খেয়াল করো, আমাদের যে জাহাজের যে বেগটা ছিল ভিএস, এটা যদি আমি ভেক্টরে কনভার্ট করি এর মান কত, 40। এবং খেয়াল করো আমার আঁকানো অনুযায়ী এর দিকটা কোন অক্ষ বরাবর আঁকছি আমি, দেখো ওয়াই অক্ষের পজিটিভ সাইডে, ওয়াই অক্ষের পজিটিভ সাইডে আমি আঁকছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের এই ভেক্টর বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়, যে, এবং যেহেতু পজিটিভ সাইডে আছে ওয়াই অক্ষের, আমরা এটা প্লাস এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা হলো জাহাজের বেগটা। এবার খেয়াল করে দেখো, আমরা যদি নৌকার বেগকে ভেক্টরের মাধ্যমে কনভার্ট করতে চাই, তাহলে এখানে অসুবিধাটা হলো, দেখো জাহাজের বেগটা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যাচ্ছিল, তাই আমার জন্য এখানে যে কে ব্যবহার করাটা খুবই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি। কিন্তু নৌকার যে বেগটা দেখো, সেটা কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর না, বরং এক্স ওয়াই তলে সে যাত্রা করতেছে। এক্স ওয়াই তলে বলতে বুঝতেছি আমরা, দেখো যে এটা তো ওয়াই অক্ষ, এটা তো এক্স অক্ষ, সে মাঝামাঝি কোথাও একটা গতিশীল অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে ভেক্টরে রূপান্তর করতে হলে তোমাকে উপাংশের সাহায্য নিতে হবে। যখন দেখবে কোন একটা ভেক্টর নির্দিষ্ট অক্ষ বরাবর না যে দুই বা ততোধিক অক্ষের মধ্যবর্তী স্থান দিয়ে যাচ্ছে, তখন আমরা উপাংশের সাহায্য নিয়ে তাকে ভেক্টরে কনভার্ট করবো। এই যে ভিবি বা নৌকার যে বেগটা আছে তার দুইটা উপাংশ চিন্তা করলাম, একটা দেখো এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। যেমনটা তোমরা জানো যে কোনো ভেক্টরের প্রথম চতুর্ভাগে থাকলে তার একটা উপাংশ এক্স অক্ষের পজিটিভ সাইডে হয়, একটা উপাংশ ওয়াই অক্ষের পজিটিভ সাইডে হয়। এবং আমরা প্রিভিয়াস ক্লাস উপাংশ নিয়ে আলোচনা করছিলাম, এবং তোমরা জেনে থাকবে যে এই যে উপাংশটা, এটার ভ্যালু হয় 30 sin 30, এবং এই উপাংশটা কত হবে 30 cos 30। cos আর সাইনটা ডিটারমিনেশন করি কেমনে, আমরা কোন যেখানে ধরবো, কোন যে অক্ষে ধরবো ওই অক্ষেটা cos হবে এবং অপর অক্ষেটা সাইন হবে। তাহলে যেহেতু আমরা উপাংশ যেটা লিখে ফেলছি, তাহলে আমরা এখন কি করতে পারবো বলো, একে খুব সহজেই ভেক্টরের মাধ্যমে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা লিখবো নৌকার বেগ ভিবি ভেক্টর ইকুয়ালস টু, খেয়াল করো এর এক্স অক্ষের উপাংশ কত 30 sin 30, তো আমরা জানি sin 30 ভ্যালু তো হাফ, সো এটা অ্যাকচুয়ালি 15। সো এটা আসছে দেখো 15, এবং এটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষের পজিটিভ সাইডে, সো প্লাস আই ক্যাপ। এবার খেয়াল করো এর ওয়াই অক্ষের উপাংশটা খেয়াল করো 30 cos 30, আমরা জানি cos 30 ভ্যালু হবে √3/2, সো এটা হলো 15 √3। এবং এটাকে যদি ভেক্টরে কনভার্ট করো 15 √3 জে ক্যাপ, কারণ ওয়াই অক্ষ বরাবর আছে কিন্তু ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হওয়ার জন্য এখানে একটা প্লাস জে ক্যাপ আমরা দিলাম। তাহলে আমরা কি করছি খেয়াল করো, স্টেপ 2 তে বেগ দুইটাকে ভেক্টরের মাধ্যমে কনভার্ট করে নিচ্ছি। নৌকার জাহাজের বেগ এবং নৌকার বেগকে ভেক্টরের মাধ্যমে আমরা কনভার্ট করছি। আমরা লাস্ট পেজে কি করবো, এখন আপেক্ষিক বেগ নির্ণয় করব। তো আপেক্ষিক বেগ কেন নির্ণয় করব সেই কারণটা একটু বলি। আমরা প্রশ্নটা কোথাও বলে নাই যে আপেক্ষিক বেগ বের করবো, আমরা কিভাবে বুঝলাম যে এই ম্যাথটা আমরা আপেক্ষিক বেগ দিয়ে করতে পারি। তো একটা কন্ডিশন খেয়াল করো তো, আমরা একটু আগেই যে আপেক্ষিক বেগের বেসিক দুটো কথা বলছিলাম, তার মধ্যে একটা কথা কি ছিল, যে আমরা বলছিলাম যখন তুমি এর সাপেক্ষে বি এর বেগ বের করবে, তখন কি হবে, এ নিজেকে কেমন মনে করবে, স্থির মনে করবে। তাহলে দেখো এখানে জাহাজ এবং নৌকা দুইজনই তো গতিশীল ছিল, তো দুইজনই যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে আলটিমেটলি কতটা কাছাকাছি আসছে এটা আমাদের জন্য বোঝা কিন্তু খুব টাফ হয়ে যায়। কারণ দেখো গতিশীল অবস্থায় যাত্রাতে যাচ্ছে যাত্রাতে যাচ্ছে, আমরা বুঝবো না আসলে এটা কতটুকু কাছে আসছে। এই জন্য ম্যাথটা সহজ করার জন্য আমরা কি করব, আমরা যে কোনো একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বের করে নিব। এটা সুবিধাটা কি হবে, যার সাপেক্ষে আমরা বেগ বের করবো সে তো নিজেকে স্থির ভাববে, অর্থাৎ আমরা তাকে ওই পয়েন্টে স্থির রেখে তখন বাকি একজনকে যদি গতিশীল করি, তাহলে এদের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কত খুব সহজে কিন্তু বের করা যাবে। এই জন্য তোমরা মাথায় রাখবে, যদি কখনো মিনিমাম ডিস্টেন্স চাই দুজনের মধ্যে, যদি তারা গতিশীল অবস্থায় থাকে, সবচেয়ে সহজ বুদ্ধি কি বলো, আপেক্ষিক বেগের মাধ্যমে ম্যাথটা সলভ করা। স্টেপ 3 তে যাচ্ছি। স্টেপ 3 তে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করবো। একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা বের করবো। তাহলে আমরা কার সাপেক্ষে কার বেগটা বের করবো, খেয়াল করো এখানে কার সাপেক্ষে কার বেগটা বের করবো। তুমি চাইলে এখানে জাহাজের সাপেক্ষে নৌকার বেগও বের করতে পারো,
অথবা চাইলে নৌকার সাপেক্ষে জাহাজের বেগ বের করতে পারো, এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা। যার সাপেক্ষে বের করো না কেন একজন তো স্থির হবে, তো আমাদের জন্য কিছু সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করে আমরা ধরো এখানে আমি জাহাজের সাপেক্ষে নৌকার বেগটা বের করবো, এটা তো করতেই হবে, তো আমি জাহাজের সাপেক্ষে বের করতেছি। এটা নৌকার সাপেক্ষে ধরো সেম রেজাল্ট আসবে। তাহলে জাহাজের সাপেক্ষে নৌকার বেগ আমরা প্রতীকের মাধ্যমে কি বলতে পারি, VBS, যেমনটা আমরা একটু আগে দেখছিলাম, যার সাপেক্ষে তার নামটা পরে থাকে, যার বেগ তার নামটা আগে থাকে, জাহাজের সাপেক্ষে নৌকার বেগ। এটা ফর্মুলা কি ছিল বলো, তোমরা একটু আগে দেখছো, যার সাপেক্ষে বের করব তার বেগটা বিয়োগ হবে, রাইট? যার সাপেক্ষে বের করব তার বেগটা বিয়োগ করে রাখতে হবে। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি যে জাহাজের বেগটা কত ছিল 40 জে ক্যাপ, আর আমরা যদি দেখি নৌকার বেগটা কত ছিল 15 আই ক্যাপ প্লাস 15√3 জে ক্যাপ, আমরা এই মানটাই এখন এখানে বসাবো। তাহলে খেয়াল করো নৌকার বেগটা ছিল কত 15 আই ক্যাপ প্লাস 15√3 জে ক্যাপ, জাহাজের বেগটা ছিল 40 জে ক্যাপ। এখন সিম্পলি বিয়োগ করিয়ে দেন, দেখো 15 আই ক্যাপ এখানে একটাই আছে, সো এটাই থাকবে। আর জে ক্যাপ খেয়াল করো 15√3 থেকে বাদ যাচ্ছে কত 40 জে ক্যাপ, বিয়োগ ফলটা থাকে 14.02 জে। তো খেয়াল করো এই যে আপেক্ষিক বেগটা যে নির্ণয় করলাম, আসলে এই জিনিসটার মিনিংটা কি সেটা তুমি একটা চিত্রের মাধ্যমে এভাবে খেয়াল করতে পারো। যে খেয়াল করো এখানে 15 আই ক্যাপ দ্যাট ইজ এক্স অক্ষ বরাবর মোটামুটি আমরা ধরলাম সে 15 ঘর পরিমাণ গ্যাস যাবে। দেন দেখো ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ সাইডে 14.02, সো ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে 14.02। তাহলে খেয়াল করো আমরা যে পয়েন্টটা পাইলাম, আমরা যদি এই বিন্দুর সাথে মূল বিন্দু যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমরা এই ভেক্টরটা পেয়ে যাবো। অর্থাৎ একটা ভেক্টর আঁকানোর উপায়টা কি বলো, তার স্থানাঙ্ক ধরে ধরে তুমি বিন্দুটাকে খুঁজে বের করবা, দেন ওই বিন্দুর সাথে মূল বিন্দুকে জোড়া লাগাই দিলে এই যে ভেক্টরটা আমরা পাচ্ছি এটাই হলো জাহাজের সাপেক্ষে নৌকার বেগের যে ভেক্টরটা, এটাই হলো জাহাজের সাপেক্ষে নৌকার বেগের ভেক্টর। এখন আমরা এই ছবির দিকে তাকালেই এই মানটা কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারি যে জাহাজের সাপেক্ষে নৌকার বেগের মান কি। দেখো √15 স্কয়ার প্লাস 14.02 স্কয়ার, অর্থাৎ আমরা তাহলে বলা যায় VBS ভেক্টর মডিউলাস, অর্থাৎ এর মানটা কত হবে √15 স্কয়ার প্লাস 14.02 হোল স্কয়ার। এই মানটা এখানে বসা, এটা আসছে 20.53 কিলোমিটার পার আওয়ার। আমাদের সবগুলো মান এখানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল। তাহলে আমরা জাহাজের সাপেক্ষে নৌকা বেগের মানটা কিন্তু বের করে ফেলছি। এবার আমাদের কি করতে হবে, এই দিকটাও বের করে আনতে হবে যে জাহাজের সাপেক্ষে নৌকার বেগের দিকটা কোন দিকে। আমরা কোনটাকে থিটা নাম ধরলাম, এবং তুমি খেয়াল আমরা যদি এই সমকোণী ত্রিভুজটাতে ট্যান থিটার সূত্র ইউজ করি তাহলে লিখতে পারবো tan theta is equals to, দেখো এখানে লম্ব কত 14.02 এবং এখানে ভূমি কত 15, তাহলে দেখো এখানে থিটার মান আসবে, যেটা মান বসাই এটা আসতেছে 43.07 ডিগ্রি। লাস্ট স্টেপ দেখবো স্টেপ 4। স্টেপ 4 আমরা কি করব, যার সাপেক্ষে আমরা বের করলাম, কার সাপেক্ষে ম্যাচটা করছি আমরা জাহাজের সাপেক্ষে, জাহাজের সাপেক্ষে পুরো ঘটনাটা কেমন হবে সেটা আমরা আঁকবো। যেমন খেয়াল করো আমাদের প্রশ্নে বলা ছিল জাহাজটা কিন্তু এখানে কোথাও একটা ছিল, যেমনটা আমরা শুরুতে আঁকছিলাম, বি বিন্দু ধরে নিচ্ছিলাম এবং আমরা ধরছিলাম যে নৌকাটা এই পয়েন্টে কোথাও একটা ছিল। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো আমাদের পূর্বে আঁকানো ছবিটা যদি দেখো, যে জাহাজটা কিন্তু প্রকৃতপক্ষে উত্তর দিক বরাবর গতিশীল ছিল আর নৌকাটা উত্তর পূর্ব দিক বরাবর গতিশীল ছিল। এখন এই ছবিটা তো কোন একটা বাইরে কোন একটা দর্শক এটা দেখতেছি, রাইট? বাট আমরা মাত্র কি করলাম, জাহাজের সাপেক্ষে নৌকার বেগ যেহেতু বের করছি, তাহলে তোমাদের একটা বেসিক আমরা বলছিলাম যার সাপেক্ষে বের করবে সেই নিজেকে কেমন মনে করবে, স্থির মনে করবে। এই জন্য আমরা যদি এখন জাহাজের সাপেক্ষে যদি পুরো ছবিটা চিন্তা করি, তাহলে এই পয়েন্টে যে জাহাজ ছিল সে নিজেকে কেমন ভাবতেছে বলো, এখন স্থির মনে করতেছে, সে নিজেকে স্থির ভাবতেছে। এবং তার সাপেক্ষে এখানে যে নৌকা ছিল সেই নৌকার বেগটা কিভাবে হবে খেয়াল করো, আমরা মাত্রই কিন্তু একটু আগে জাহাজের সাপেক্ষে নৌকার বেগের ছবিটা বের করছিলাম, খেয়াল করো এটি হলো সেই VBS জাহাজের সাপেক্ষে নৌকার বেগ। এবং দেখো এটা আমাদের কোয়াড্রেন্ট ধরে যদি আমরা বলি, ফোর্থ কোয়াড্রেন্টে এই বরাবর সে গতিশীল ছিল, রাইট? এবং এটার মান কত পাইছি আমরা 20.53
5-3। নৌকাটা এই বরাবর গতিশীল ছিল, এটা কার সাপেক্ষে বলে, এটা জাহাজ মনে করতেছে এটা করতেছে, তাহলে এটা হলো VBS, অর্থাৎ এই জাহাজের সাপেক্ষে নৌকার বেগ 43.07 ডিগ্রি, এবং আমরা VBS তার মান পাইছি কত 20.53। তাহলে আমরা আমাদের জানা মানগুলো এখানে বসাবো। এবার খেয়াল করো, তাহলে পুরো সিনারিওটা কি এরকম দাঁড়াচ্ছে যে জাহাজ মনে করতেছে আমি এই পয়েন্টেই আছি, আর নৌকাটা বোধহয় এই দিক বরাবর চলে যাচ্ছে, তাই না? নৌকাটা এই বরাবর চলে যাচ্ছে, এটা কার পর্যবেক্ষণ বলো? এটা জাহাজের পর্যবেক্ষণ। তাহলে চিন্তা করো তো, এই একটা পয়েন্ট থেকে এই যে নৌকাটা যে গতিশীল অবস্থায় যাচ্ছে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে একটা বিন্দু থেকে একটা রেখা, এই রেখার সবচেয়ে কম দূরত্বটা কোনটা হবে, তুমি অবশ্যই আমাকে বলতা যে ভাই এখানে সবচেয়ে কম দূরত্ব হলো লম্ব দূরত্ব। তেমনি খেয়াল করো, এই জাহাজের সাপেক্ষে আমরা সেম ভাবে বলতে পারি, দেখো এই জাহাজের এই বিন্দুর সাপেক্ষে এই যে গতিশীল যে নৌকাটা, সর্বনিম্ন দূরত্ব কতটুকু হবে? এই লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্ব, তা আমরা এটাকে নাম দিলাম ডি মিনিমাম, এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স এটা। এবং দেখো খুব সহজে কিন্তু এই ডি মিনিমামটা এখান থেকে হিসাব করা যাবে। প্রশ্নে কিন্তু এই এ আর বি বিন্দু মানে জাহাজ নৌকার মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া ছিল 20 কিলোমিটার। তাহলে আমরা এই মানটা এখানে যদি বসাই, তাহলে খেয়াল করো এই যে এ আর বি বিন্দু এই দূরত্বটা ছিল কত 20 কিলোমিটার। তাহলে অবশ্যই কিন্তু এখানে লেখা যায় সাইন থিটা ইকুয়ালস টু খেয়াল করো এই কোণের সাপেক্ষে লম্ব কত ডি মিনিমাম এবং অতিভুজটা কত 20। তাহলে খেয়াল করো যদি আমরা ডি মিনিমামটা বের করতে চাই, তাহলে সেটা হবে কত 20 সাইন থিটা, এবং থিটার মান হলো 43.07, 13.66 কিলোমিটার। তাহলে এটাই হলো আমাদের এই ম্যাথের আনসার, যেদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব 13.66 কিলোমিটার। তাহলে আমি যদি কুইক ফায়ার তোমাকে আরেকবার সবগুলো স্টেপ যদি একবার সামারি করে দিই, তাহলে দেখো আমাদের যদি গতিশীল অবস্থায় দুজনের মধ্যে সর্বনিম্ন দূরত্ব চাই, যে ম্যাথেই হোক না কেন, আমরা একে 4টা স্টেপে ভাগ করে নিব। প্রথম স্টেপে আমরা পুরো প্রশ্নের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আঁকানোর ট্রাই করব, প্রশ্নে যেটা বলা আছে তার একটা ছবি আঁকানোর আমরা ট্রাই করব। তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা পজ করে আরেকবার দেখে নিবা। সেকেন্ড স্টেপে যে আমরা কি করব, এই যে বেগগুলো যে আমরা আঁকছি এখানে সেগুলোকে ভেক্টরে কনভার্ট করব আই ক্যাপ এবং জে ক্যাপের মাধ্যমে। আমরা থার্ড স্টেপে যে কি করছি বলো, থার্ড স্টেপে যে আমরা যে কোনো একজনের সাপেক্ষে, এটা তোমার ইচ্ছে, তুমি যে কোনো একজনের সাপেক্ষে আরেকজনের বেগের ভেক্টরটাকে প্রথমে বের করবা, দেন সেই ভেক্টর থেকে মান এবং দিকটা নির্ণয় করবো, সাপেক্ষে বের করবা। লাস্ট স্টেপে যে তাকে তুমি স্থির মনে করবা এবং ওই আপেক্ষিক যে বেগটা বের করছো সেই বরাবর অপরজনকে গতিশীল দেখাবা। তাহলে এই পয়েন্ট থেকে এই গতিশীল রেখাটার সবচেয়ে কম দূরত্ব খুব সহজেই আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে এখানে সলভ করতে পারবো। তাহলে এটা হলো আমাদের আপেক্ষিক বেগের খুবই আইডিয়াল একটা সুন্দর একটা প্ল্যান, যেটার মাধ্যমে আমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পারি। তোমরা এই ম্যাথটা চেষ্টা করতে পারো কিনা, আমি এটার উত্তর এই ভিডিওর কমেন্ট সেকশনে আপলোড করবো। দেখো এখানে বলা আছে একজন চোর স্থির অবস্থা থেকে এত ত্বরণে পূর্ব দিকে গতিশীল, চোর থেকে 1 কিলোমিটার পেছনে অবস্থিত পুলিশ সে একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট ত্বরণে গতিশীল আছে, তোমাকে বের করতে হবে পুলিশ চোরকে ধরতে পারবে কিনা। দেখো দুইটা উত্তর আসতে পারে এখান থেকে, একটা হলো ধরতে পারবে অথবা ধরতে পারবে না, দুটো উত্তরই আসতে পারে, আমরা করে দেখবো। তো যদি পুলিশ চোরকে ধরতে পারে সেটা যদি ইয়েস হয়, তাহলে খেয়াল করো ধরতে পারার অর্থ কি এরা একজন আরেকজনের কাছাকাছি চলে আসছিল, তখন এদের মাঝখানে সর্বনিম্ন দূরত্ব কত হবে বলতো 0। আর যদি পুলিশ চোরকে ধরতে না পারে তাহলে অবশ্যই এদের মিনিমাম ডিস্টেন্স কি হবে না 0 হবে না। ধরতে না পারার অর্থ কি এদের মাঝখানে গ্যাপ ছিল, অর্থাৎ এই যে গ্যাপটা এইটাই তোমরা ট্রাই করবা বের করতে পারো কিনা। তো তোমরা চেষ্টা করবা, যারা করবা এটা ভিডিওর কমেন্ট সেকশনে এটা দিবা, আমি নেক্সট 24 আওয়ার্স পরে আমি এটার সলিউশনটা দিব, তোমরা কমেন্ট সেকশনে সেটা মিলাই দেখতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে এরকম আরো ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।